ত্রিপুরা হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ডিসেম্বর তালি নজিচুকু সালমারি তাংসল বর্ডার গোল চক্র কচাম এমএলএ थै थांजाक सुरजित दत्तनि थैमानि साल रक्षाबै बनमैत खलाइमा पान्दा खलाइजाखा आरो मानजाखा आमजेनि एमएलए আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনनि मेयर दीपक मजुमदार एमएलए रतन चक्रवर्ती खबै तै जुदा जुदा आदं रक এখানে আজকের যে স্মরণ সভা সুন্দর সম্পর্কে বলতে গেলে যেটা আমাদের রতনদা বলার চেষ্টা করেছেন বলেছেন কিছুটা আমাদেরও কিন্তু মানে খুবই ভালো রিলেশন ছিল সবসময় ছোটবেলার থেকে রতনদা সুন্দা এদেরকে দেখেই কিন্তু আমরা অনেক সময় যেটা আমি একটু আগে বললাম যে ভাবতাম যে কবে এই কমিউনিস্ট শাসন থেকে আমরা মুক্তি পাবো যেটা একটু পুরো এখানে ডিটেলস এখানে উনি বলেছেন কিভাবে কি হলো না হলো খেলাধুলার সাথে যুক্ত ছিলাম বেশি হঠাৎ করে একদিন বাড়িতে সন্ধ্যা পৌঁছে গেলেন আমরা দুই ভাই ঘুমিয়ে আছি সঙ্গশ্রী ক্লাব তখন ছিল বলে তোমাদের লিখে দিতে হবে কি বিষয় যে আমি ফুটবল অ্যাসোসিয়েশনে আমার যেতে হবে তোমাদের ক্লাবে হয়ে আমার যেতে হবে সুমদা এসছে না দিয়েও পাইনি তো আমরা ওনাকে এনওসি দিলাম সেই থেকে কিন্তু সুমদা এই সঙ্গশ্রী ক্লাবের হয়ে কিন্তু রিপ্রেজেন্ট করলো এবং পরবর্তী সময়ে অনেক দিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উনি সভাপতিও ছিলেন এবং এইভাবে কিন্তু ওনার আমাদের সাথে পরিচয় এর আগেও বিভিন্ন জায়গায় যখন কোনো জায়গায় আমরা বসে আছি অনেক বন্ধুবান্ধব নিয়ে হঠাৎ করে সোনুদা রিক্সা দিয়ে যাচ্ছে আরে সোনুদা কেমন আছেন তো সোনুদা নেমে যেত এই যে সোনুদা তো আর ছাড়ছে না কথা বলছে আমাদের শুনতে হতো এইসব আর সোনুদার উপর একটা বিশ্বাস ছিল যেটা রাজনীতির আগেও যে ধরনের এখানে অবস্থা ছিল যে ক্লাব রাজনীতি এটা একটা বিরাট রাজনীতি ছিল কে কোন ক্লাব কত শক্তিশালী তার জানান দেওয়া শক্তি প্রদর্শন করা যেটা বললেন এখানে ফ্লাওয়ার্স ক্লাব এখানে ব্লাড মাউথ সপ্তসিন্ধু 10 দিগন্ত ইত্যাদি ক্লাব এখানে যেটা বললো লাল বাহাদুর ক্লাব শান্তিপাড়া ঐকতান ক্লাব এইগুলো একটা ডিভিশন ছিল তো এটা একটা এখন যেমন মিনি ওয়ার হয় মানে মিনি ওয়ারের মতো বিশ্বযুদ্ধ যেরকম হয় এরকম একটা অবস্থা ছিল তো সুন্দর সাথে আমাদের পরিচয় আছে এটা একটা বিরাট শক্তি কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে তো সুন্দর আছে সুন্দর কাছে যাবো গিয়ে সুন্দর এরকম ঘটনা হচ্ছে ওগুলো চিন্তা করবে না আমি ঠিক করে দেবো এটা বিশ্বাস এবং আশ্বাসের এবং একটা মনে হচ্ছে না উনি যেহেতু আছে যে লিডার কিন্তু মানে বানানো যায় না লিডার কিন্তু ইনবর্ন হয় বিভিন্ন কারণে তার মধ্যে এই ধরনের মানে ছোটবেলার থেকে সেটা দেখা যায় শুধু আমাকে প্রায়ই বলতো যে যখন রাজনীতির ক্ষেত্রে আমি এসেছি অনেক সময় অনেক জায়গায় বলছে না এরকে তো আমি ছোটবেলার থেকেই চিনি ওর কিন্তু খুব ডিসিপ্লিন লাইফ কোনোদিন আমি দেখিনি ইনডিসিপ্লিন লাইফ তো সবসময় একটা এনকারেজ যাকে বলে এনকারেজ করার একটা সবসময় ওনার মধ্যে আমি দেখতাম পরবর্তী সময়ে যখন রাজনীতিতে আসলাম আসার পরে ন্যাচারালি সুন্দর তো আমাদের সামনে এটা মনে হতো যে লিডারের যা যা কোয়ালিটি সুন্দর মধ্যে ছিল সেগুলো তো কালের দেখতে দেখতে যে অবস্থা হয়েছে আমার এখন মুখ্যমন্ত্রী হলাম এর আগে যখন আমি সভাপতি হলাম পার্টির তারপরে সুন্দরকে মাঝে মাঝে আমার একটু মাঝে মাঝে ওনার সাথে একটু টকজাল হতো যে না আপনি উপরে না আসলে আমার কাজটা হবে না এইভাবে হবে না নিচে আসলে সুন্দর একটু অদ্ভুত উনি কিন্তু আইন টাইন মানতেন না উনি উনার মতো করে রাজনীতি করেছেন আমাদের যখন পার্টির একটা ডিসিপ্লিন আছে সুন্দর এইসব ধারেও গেছিতেন যে আমি আমার মতো করে আমি চলবো 7-7বারের এমএলএ এমনিতে তো হয়নি মানুষের সমর্থন ছিল বলে তবেই তো জননেতা কিন্তু যেহেতু আমি সভাপতি হয়েছিলাম তো আমি সবসময় একটা ওই ডিসিপ্লিনের যে বিষয় আমি বললাম ওনাকে বলুন উপরে আসতে আনলে আমি দেবো না যে বিষয়ে উনি যেতেন এখানে তো এই ধরনের সবসময় একটা শুধু মানে খুবই সম্পর্ক ছিল ওনার যে মিসেস এই মিসেসের যা নাম প্রতিমা আমার ছোট বোনের নামও প্রতিমা ওরা ক্লাসমেট ছিল তো আমাদের বাড়ি তো আগের থেকে যেত বিয়ের আগেও যেত এরকম তো একটা সম্পর্ক সবসময়
মানে বরাবরই ফ্যামিলিয়াল একটা সম্পর্ক সবসময় ছিল। আজকে এখানে আমি ধন্যবাদ দেব এখানে যে বর্তমানে যিনি আমাদের মাননীয় বিধায়ক আছেন, যে সুনুদাকে সত্যিকারের অর্থে যে সম্মান দেওয়ার যে বিষয়, কিভাবে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের যে এই অনুষ্ঠানটা উনি করেছেন, এবং উনি কি বলছেন অনুসরণ করার মতো, যে সুনুদা যা যা চিন্তা করতেন, যেসব রাস্তা, এবং খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে যেটা বললেন, প্রায়শ ওনাকে ডেকে ডেকে বলতেন যে চলে এসো চা খেতে। তো মাঝে সাঝে ওর সাথে কথা বলতাম যে সুনুদার এখানে কি হলো, কি বিষয়। তো এই সম্পর্কের উপর ভিত্তি করে আজকে দেখুন তারপরেও এই ধরনের একটা অনুষ্ঠান উনি এখানে রেখেছেন, এবং আমি এর জন্য ওনাকে বলবো যে এইরকম অনুষ্ঠান এটা যেন দ্বিতীয় বার্ষিকী না হয়, এটা যেন তৃতীয় বার্ষিকী, এবং ইট শুড গো অন, এটা যেন সবসময় হয়, এবং এটার থেকে কিন্তু অন্যরাও শিখবে। আজকে আমাদের এই বিশ্ববন্ধু সেন সে গত হয়েছে, আমাদের ক্লাসমেট ছিল এমবিবি কলেজে। কালকে রতনদা বলছিলেন যে আমি তো ওকে, ও ছিল আর্টস নিয়ে পড়তো, আমরা সায়েন্স আমি ছিলাম, তো বলছে যে ওকে তো উনি রাজনীতিতে নিয়ে এসেছেন। তো আমি বলবো, কালকেও আমি আমাদের রাজ্য সভাপতির সাথে আমি কথা বলছিলাম, আজকেও আমাকে আমাদের বর্তমান যিনি ডেপুটি স্পিকার আছেন উনি জিজ্ঞেস করছিলেন যে ওনার স্মরণ সভা একটা করা যায় কিনা। করা যেতে পারে, স্থানটা দেখে নিন আপনি, অ্যাসেম্বলির মধ্যে যদি হয়, ডেটটা একটু কথাবার্তা বলে তারপর ডিসিশন নেবেন। তো এই যে একটা কালচার এখন তৈরি হয়েছে, কারণ মানুষ লাইফ ইজ লাইফ, লাইফের পরে কিন্তু লাইফ, এরপরে কিন্তু এন্ড। কাজেই জন্মের পরে লাইফ থাকতে হবে আমাদের, এবং কিন্তু এটা শেষ পর্যন্ত এন্ড হবে। কিন্তু এর মাঝখানে যে কাজগুলো, সেইগুলো যদি আমরা প্রকৃত অর্থে ঠিকভাবে আমরা করি, তাহলে মানুষ কিন্তু এই যে স্মরণ, সবার মধ্যে স্মরণ করবে ওনার ভালো কাজগুলোর জন্য। আমি কালকেও দেখছিলাম যখন ওনার আমাদের 27 তারিখ অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই স্মরণ সভা, ফাইনাল হয়েছিল। তখন আমি বললাম যে 27 তারিখ তো হবে না, এই ঘটনা সবাই জানে, সেটাকে পিছিয়ে গতকাল করার কথা ছিল। আমার ডেড বডি আসবে গতকাল, তো অলিক বাবুর সাথে আমি কথা বললাম এটাকে একটু তুমি নেক্সট ডেট করো। তো আজকে যে কারণে ডেটটা ফিক্স হলো সেখানে। তো অনেক যখন মানুষ যখন একসাথে থাকে তখন তার গুণের সম্পর্কে কিন্তু কেউ বলে না, কারণ দে টেক ইট গ্রান্টেড যে এটাই এইভাবেই থাকে, আমরা এইভাবেই বাঁচবো। কিন্তু যখন থাকে না, মিস করে, তখন কিন্তু ওর যে ভালো কাজগুলো এই সম্পর্কে মানুষ ফিল করে। কালকেও আমরা দেখলাম এই বিশ্ববন্ধু বাবুর সম্পর্কে নিউজ পেপার থেকে শুরু করে এবং প্রতিটা মানুষ ওনার সম্পর্কে লিখেছেন। তো এরকমই সুনুদা যখন ছিলেন, যদিও সুনুদাকে সবসময় মানুষ ভালোবাসতেন, কিন্তু আরও বেশি সুনুদা চলে যাওয়ার পর আরও বেশি মানুষ ওনাকে স্মরণ করছে। আমাদের কাছে সত্যি সুনুদা শুধু অনুসরণ করার নয়, এবং ওনার সাথে আমার প্রায়ই কথা হতো যে আমাদের ভারতীয়, আমি যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার যে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, কোনো দিন আজ পর্যন্ত আমি যখন পৃষ্ঠা প্রমুখের কাজ করছি, রামনগর একটা জায়গা যেখানে কোনোদিন সুনুদা স্টেজে আসেনি, সুনুদার মতো। এবং আমি প্রায়ই বলতাম আরে সুনুদা কেন আসেন, তো সুনুদার মতোই আছে, কিন্তু তারপরেও একটা বিশেষ একটা সুনুদার সাথে কথা হতো টেলিফোনে। যদি বলতাম যে আরে আমাদের পার্টির তো এরকম নিয়মাবলী, এগুলো আপনার আসতে হবে, আরে ওইসব আমি জানি কেমনি ইলেকশন জিততে হয় না। মানে কিন্তু ওনার যে সিস্টেম, এই সিস্টেমে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। সব কিছু আমরা শিখবো তা না, কিন্তু অনেক কিছু শেখার আছে, যে একটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, এবং এইভাবেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। এবং আজকের এই শ্রদ্ধাঞ্জলির যে এখানের যে ব্যবস্থা, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা, এখানে আমার পূর্ববর্তী বক্তারা প্রচুর আলোচনা করেছেন, এবং ওনাকে সবসময় স্মরণ রাখা উচিত আমাদের।
সুনুদা আমাদের কাছে সারা জীবন বেঁচে থাকবেন এবং আগামী দিন উনি যেসব জিনিস সব কিছু আমাদের শিখতে হবে তা না, কিন্তু ভালো ভালো জিনিসগুলো ওনার থেকেও কিন্তু আমাদের শেখার আছে। এখানে যারা ইয়াং জেনারেশন আছে, এখন যেটা রতনদা একটু বলার চেষ্টা করেছেন যে তৎকালীন সময় চাকরি দেওয়ার যেরকম একটা সুবিধা ছিল, এখন কিন্তু ইচ্ছে করলেও সেভাবে চাকরি দেওয়া যাবে না, কিন্তু উনি করেছেন তখন। কিন্তু আজকের তারিখেও কিন্তু আমাদের মানে যেভাবে চাকরি দেওয়া যায় সেইভাবে চাকরি দিতে হবে। সব কিছু ওনার মতো করলে কিন্তু করা যাবে না। তো সময়ের সাথে তাল মিলিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয় এবং আমরা সেটা করছি। আজকে সত্যিই আমার 2-3টা প্রোগ্রাম আছে, এরপর আমার সেক্রেটারি সে 2টো মিটিং ছিল, কিন্তু যেভাবে আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দরভাবে এখানে বলছিলেন, তো আমার মনে হলো আমি বলে খবর দিলাম যে আমার একটু যেন মিটিংটা একটু পিছিয়ে দেয়। তো অফিসাররা সব বসে থাকবেন, অন্যান্য যারা আছেন। কিন্তু এখানে আসার পর আমি প্রথমে যখন ঢুকলাম, তখন মাননীয় বিধায়ক আমাদের এএমসির মেয়র সাহেব বলছিলেন কীরকম ঠিকঠাক আছে কিনা। আর মেয়র সাহেব যখনই কিছু করেন আমি জানি যে এটা সবসময় একটা 100% অ্যাভাব হবেই, সুন্দর হবে এবং প্রকৃত অর্থে শ্রদ্ধাঞ্জলি না। যখনই কোনো প্রোগ্রাম করেন উনি সবসময় সামাজিকভাবেও বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত আছেন। তো সব মানুষ থেকে কিন্তু সব কিছু শেখার, অনেক কিছু শেখার আছে। আমি এক এক সময় জিজ্ঞেস করি এটা কি করে তুমি করো এভাবে, আমার তো অনেক কিছু শেখার আছে। আর যেভাবে তোমার লেভেল বাড়িয়ে দিচ্ছ সব জায়গায়, আমার পক্ষে তো মুশকিল হবে এই লেভেল বাড়ানো, মানে খুব সমস্যা। কিন্তু আবার কিন্তু আদৌ একটা দারুণ জিনিসও হয়। রামনগরের সাথে আজকে যেমন 8 বর্দোয়ালি কেন্দ্র, যেমন রামনগর এটা কিন্তু আগে ছিল না। আগে হীরাদার দোকানে আমি 71-এ যখন এখানে উমাকান্ত স্কুলে আমরা পড়ি, ফাইনাল ক্লাস 11 পরীক্ষা দিই, আমাদের আড্ডার স্থল হচ্ছে এই হীরাদার যে একটা টেইলারের দোকান ছিল সেখানে বসে থাকতাম। তো সেখানেও মানে আমরা যে বসতাম, আমাদের ইয়াং লাইফ তখন, আপনারা তখন তো এই নকশালিজমের সাংঘাতিক অবস্থা, কখন যে বোমা পড়বে কোনো ঠিক নেই স্কুলের ভিতরে, এরকম একটা অবস্থা, উচ্ছৃঙ্খল অবস্থা। তো হীরাদার এখানে আমরা আড্ডা মারতাম। তো রামনগরের মোটামুটি যারা পুরনো যারা আছে সবাইকে আমি চিনি, সবার সাথে একটা আত্মার সম্পর্ক আছে। অনেকে যারা আছে আমার সাথে এখনো ওদের সাথে কথাবার্তা হয়। এই রামনগর এখন ডুবে গেছে 8 নম্বর দোয়ালি, আগে কিন্তু সেটা ছিল না। এখনো নামও রামনগর 1, রামনগর 2, 3, 4, 5, অথচ এটা 8 নম্বর দোয়ালি। কি কারণে করেছে আপনারা নিশ্চয়ই জানেন। তখন এর মানে জিতার যে অপকৌশল সেগুলো ওরা খুব ভালো করে জানে। যাই হোক, এখন এইভাবে আছে। এখন রামনগর চলে গেছে আবার আরেক জায়গায়। তো যাই হোক, রামনগরটা আমি নিয়ে নিলাম, আর খানিকটা যে অবশিষ্ট আছে সেটা রামনগরের নামে এখনো আছে 2-3টে জায়গায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে, আগে কিন্তু মানে কঠোর, মানে যাকে বলে শক্তিশালী একজন কমিউনিস্ট মন্ত্রী, তাকে হারিয়ে সুনুদা জিতবে আমরা কিন্তু তখন ভাবতেও পারিনি। আমরা জানি যে তৎকালীন সময়ে কংগ্রেসে যিনি শিলচর থেকে এসেছিলেন, ওনাকে ধরেই কিন্তু ওনার রাজনীতিতে ওনার মানে আশা। এবং পরবর্তী সময়ে উনি সুধীরবাবুর সময়ে এমওএস ছিলেন। এমওএসের পরে নেক্সট মিনিস্ট্রিতে উনি ফুল মিনিস্ট্রি পেয়েছেন। এবং তখনই কিন্তু এই যে চাকরির কথা বলছে, উনি জানে যে এই টাইমে যা করার করতে হবে, এবং এই কারণেই রামনগরের মানুষ এখনও ওনাকে সবসময় স্মরণ রাখেন। যাই হোক, এইগুলো তো অনেক কিছু বলার আছে এবং শেষ করা যাবে না সুনুদার কথা যদি আমরা বলি। এবং সুনুদাকে যখন যে সমস্যা হয়েছে, আমি নিজেও মনে আছে একবার একটা বিষয়ে, তখন উনি খুব সময় প্রেসিডেন্ট হয়েছিলেন একবার, মানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। তখন একটা চিঠি একজন আমাকে দিয়েছিলেন যে একটু যদি ওনাকে দিয়ে প্রণব মুখার্জির কাছে পাঠানো যায়। তা আমি ওনাকে চিঠিটা দিয়ে এলাম, এবং বিশ্বাস করুন আমরা তো অনেক সময় চিঠি দিলে এমনি ফেলে রাখি, চিঠিটা কিন্তু সেখানে গেছে, কারণ তার ফিডব্যাকটা আমরা পেয়েছি। এবং যে কোনো বিষয়ে যে করার যে একটা মানসিকতা, মানে করতে হবে, মানুষের জন্য আমরা এসেছি, মানুষের জন্য কাজ করা। আমার সত্যিই এখনো মনে আছে
সুমদার লাস্ট যখন আইএলএসে ভর্তি হয়, আমি বোধ লাস্ট ব্যক্তি যার সাথে লাস্ট কথা হয়েছে, আর কেউ সাথে কথা হয়নি। উনি ফেস মাস্কটা উঠিয়ে অক্সিজেনের যে মাস্কটা ছিল সেটা বলে মরতাম না, আমি চিন্তা করো না মানিক, মরতাম না। অ্যান্ড এইটাই লাস্ট, আর কারোর সাথে কিন্তু এরপর কথা বলিনি। আমি চিন্তা করবেন না কি ফালতু কথাবার্তা বলেন। এর পরবর্তীতে আপনারা সবাই শুনেছেন যে আমরা সবাই চেষ্টা করেছি বাঁচানোর, এখান থেকে যাওয়া, এখান থেকে কলকাতায় কি কি করা, সব এভরিথিং আমাদের তরফ থেকে এর বেস্ট যা যা দরকার আমরা করেছি। কারণ এটাই থাকবে। আজকে বিশ্ববন্ধু বাবুরও একই ঘটনা। আমরা যখন আমি হঠাৎ করে খবর পেলাম, সকালবেলা আমার কাছে আসলেন, কি বিষয়, 8ই আগস্ট আমার মনে আছে, সকালবেলা উনি আসলেন। এসে আমার যখনই আগরতলা আসেন একবার আমার সাথে দেখা করেন, তোমার এখানে চা খাবো। আসলো, যখন বেরিয়ে যাচ্ছে আমি বললাম যে কীরকম শরীর ঠিক আছে? বলে একদম সলিড, ফাইন, নো প্রবলেম। এরপরে ঠিক সন্ধ্যার সময় খবর পেলাম এখান থেকে গিয়ে কোথাও বোধহয় এই বৃক্ষরোপণের একটা একটা প্রোগ্রাম ছিল, সেটাও করে হঠাৎ করে খবর পেলাম বিশ্ববন্ধু হঠাৎ করে, এই ট্রেন স্টার্ট হয়নি, সেখানে বাথরুমের মধ্যে গেছে, ওয়াশরুমে, সেখানে পড়ে গেছে। তাড়াতাড়ি আমরা গেলাম সেখানে। যাওয়ার পরে গ্রিন করিডোর করার মতো যেটা হয়, আমার এসকর্টের ভিতর ঢুকে ওনাকে নিয়ে আসলাম, সবাই জানে এখানে। এবং আমরা কিন্তু এর বেস্ট আমরা চেষ্টা করলাম, সেখানেও আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম। এটাই তো একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, আমার কাছে যেহেতু সুবিধা আছে আমি করতে পারি, কেন করব না? তো আমরা চেষ্টা করি। কিন্তু সুমদা কিন্তু সারা জীবন আমি বলবো যে মানুষের হৃদয়ে, বিশেষ করে রামনগরে একদম হৃদয়ে বসে আছে। আমি কালকেও একটা জায়গায় বলছিলাম যে মান্নাদের যে গানটা, যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম সেই নাম সারা জীবন রয়ে যাবে। এই যে বিষয়টা সুমদা সবার হৃদয়ে আছে এবং আগামী দিনে থাকবে। আজকে ওনার দ্বিতীয় যে বার্ষিকী যে প্রয়াণ দিবস, এখানে আজকে সবাই আমরা সমবেত হয়েছি। ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। গণতান্ত্রিক অধিকার আমাদের ছিল না, প্রচুর নির্যাতন, খুন, রাহাজানি, ধর্ষণ এই রামনগর বিধানসভা হয়েছে। সুরজিৎ দত্ত এই লোকগুলির পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে রক্ষা করার জন্য কাজ করেছিলেন। এই কারণে রামনগরবাসী, যতদিন আমরা রামনগর থাকবে ততদিন সুরজিৎ দত্তকে আমরা মনে রাখতে হবে, আমরা মনে রাখবই। আমাকে যখন নির্বাচন আগে ওনার অকাল প্রয়াণে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছিল, তখন আপনাদের সামনে আমি বাড়ি বাড়ি প্রচারে বা জনসভায় আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের এখানে নেতৃত্বরা আপনাদের সামনে আমার হয়ে আলোচনা রেখেছিলেন, আশীর্বাদ চেয়েছিলেন, কাজ করার সুযোগ আমরা চেয়েছিলাম। আপনারা আমাদের দলের, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমাদের রাজ্য নেতৃত্ব এবং এই এলাকার যারা কার্যকর্তা, তাদের কথায় আপনারা কিন্তু আশ্বস্ত হয়েছিলেন, বিশ্বাস রেখেছিলেন, কাজ করে আমাকে সুযোগ দিয়েছিলেন। আমি চেষ্টা করছি সুরজিৎ দত্তের মতো করে, সুরজিৎ দত্তের বিকল্প ওই রাজ্য হবে না, কোনো মানুষেরই বিকল্প হয় না, কিন্তু তার পথটাকে অনুসরণ করে কাজ করতে হয়। আমি সেই দিশাতে কাজ করার চেষ্টা করছি। আপনারা ওপর আমার ভরসা রেখেছেন। আমি তখনই বলেছিলাম যে নির্বাচনে যদি আপনাদের আশীর্বাদ পাই, এই রামনগর বিধানসভার সুন্দর মতো যে ব্যক্তি কাজ করে গেছেন, প্রতিটি মানুষের সঙ্গে যার আর্থিক যোগাযোগ, তার জায়গায় কাজ করা অনেকটা কঠিন। উনি অনেক দিয়ে গেছেন, ওনার যত শেষ দিন অবধি আমার যতটা স্মৃতিচারণা আছে, মনে আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলবেন, উনি যখন সুরজিৎ দত্ত যখন আইএলএস হসপিটালে প্রায় বলবো মৃত্যুসজ্জায়, তখন উনি যখন দেখা করতে গিয়েছিলেন, ওনাকে বলেছিলেন যে আমি যে নামগুলি চাকরি দিয়েছি তুমি দেখো যাতে দেওয়া যায়। এরা নিউজেও উঠেছিল। তো কতটা উনি ভাবতেন এই রামনগরবাসীর জন্য, এবং সেই ভাবনাকে সামনে রেখেই যেহেতু আমাকে সুরজিৎ দত্তের
জায়গায় আপনাদের একটা সুযোগ দিয়েছেন কাজ করার। আমি চাইব আপনাদের সকলের সঙ্গে কথা বলে সমস্যা সম্বন্ধে জেনে আমাদের যেহেতু সরকার আছে, আমাদের ডক্টর মানিক শাহের নেতৃত্বে সরকার যেহেতু সরকার সাথে বিকাশ, সেই নীতিতে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করছি। সন্ধ্যা যে কাজগুলি প্রায় সময় আমার অফিসে যেতেন, আমি ওনার বাড়িতে প্রত্যেক দিন আমাকে ডাকতেন, প্রত্যেক দিন রাত্রেবেলা চা খাওয়ার জন্য, এবং বলতেন যে এই রাস্তায় ড্রেনগুলি তুমি করে দাও, যেহেতু তুমি মেয়র আছো। উনি যাই থাকুক, যাই বলুক, আমি বলবো আগরতলার মেয়র আমার, যখন আমাদের দল এবং সরকার আমাকে সুযোগ দিয়েছে কাজ করার, তখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নেতৃত্বরা, বিধায়করা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি উপস্থিত আছেন, সর্বতভাবে, সরকারিভাবে, ব্যক্তিগতভাবেও, রাজনৈতিকভাবে উনি আমাকে আশীর্বাদ করেন, কাজ করার সুযোগ দেন, বড় করে সাহায্য করেন। এবং সুবিধাকে আমি লক্ষ্য করেছি, কোনো দিন, আজকে সবাই বলতে আপত্তি, উনি নেই, আমি থাকতে বলেছি সবার কাছে, কোনো দিন আমাদের পৌর নিগমের কাজে হস্তক্ষেপ করেননি, বরং অফিসে গিয়ে দেখা করে বলতেন এই কর্পোরেটরে এই রাস্তাটা তুমি দিয়ে দাও, এই ড্রেনটা করে দাও, এই লাইটের আলোর ব্যবস্থা করো। আমিও কিন্তু যখন ওনার প্রয়াণের পরেও প্রথম রামনগর বিধানসভা যখন বিধায়ক হিসেবে, মেয়র হিসেবে আমি কাজ করছি, ওয়ার্ডে আমার কর্পোরেটররা সমস্ত ওয়ার্ডে ভালো কাজ করছেন। আমাদের রামনগর বিধানসভায় যারা কর্পোরেটররা আছেন তারা সত্যি আন্তরিকভাবে কাজ করছেন। কিন্তু উনি যে কথাগুলি বলে গেছিলেন, যে রাস্তা, যে ড্রেনের কথা বা নিকাশি ব্যবস্থার কথা, আলোর ব্যবস্থা বা ব্যক্তিগতভাবে কিছু লোকের উপকার করার কথা যিনি বলে গেছেন, আমি কিন্তু সেই কাজগুলি প্রায়োরিটি বেসিস প্রথমে শুরু করেছি। এবং উনি যেটা চাইছিলেন, রামনগরের প্রতিটি মানুষের যাতে আত্মনির্ভর হতে পারে, সরকারি কাজের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ পেতে পারে, এবং সামগ্রিকভাবে রামনগরকে সাজানোর একটা পরিকল্পনা ছিল, যেটা আমাদের সঙ্গে, আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের চিন্তা ভাবনার সঙ্গে একসঙ্গে ছিল বলে কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। আমি দেখেছি ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক বছরের পরিচিতি, ব্যক্তিগত পারিবারিক সম্পর্কের মতো, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম বহু বছর ধরে, ওনার শেষ দিন অবধি। ওনার প্রতিটি মিটিং, মিছিলে, ওনার যতগুলি বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি আমি সাংগঠনিক কাজে যুক্ত ছিলাম। উনি আমাকে ডাকতেন। ওনার মতো মানসিকতা, এত বড় মানসিকতা অনেক নেতার মধ্যেই নেই, এটা আমাদের সুযোগের মধ্যে ছিল। আমি করোনার সময় আমি প্রত্যক্ষ করেছি, যখন আমরা নিজেরা নিজের জীবন বাঁচাতে লকডাউনে গৃহবন্দী ছিলাম স্বেচ্ছায়, এবং সৌজিৎ দত্ত অসুস্থতা নিয়েও আমি প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি আগরতলা, বিভিন্ন এই শহরে, রামনগর বিধানসভা কেন্দ্রে, সারা রাজ্যে, ধর্মনগর, কমলপুর, অমরপুর, সাবরুম, বিলুনিয়া, সব জায়গায় আমি ওনার সঙ্গে সঙ্গী ছিলাম। দেখেছি উনি অসুস্থর মতো মানুষকে বাঁচানোর জন্য গেছেন। উনি শুধু রামনগরের মানুষের জন্য ছিলেন না, উনি রাজ্যের মানুষের জন্য ওনার মন ছিল। এবং উনি যে মন্ত্রী ছিলেন, একটা সবাই বলে যে রামনগরের মন্ত্রী, রামনগরের সমস্ত চাকরি দিয়েছেন, এটা সত্যি। পাশাপাশি কিন্তু অন্য বিধানসভায় উনি কিন্তু অনেক গরিব মানুষকে অন্নের ব্যবস্থা করেন। ওনাকে এই কারণে আমরা অন্নদাতা বলি। তাদেরকে অনুসরণ করা উচিত সঠিকভাবে, তবে একদম সফল রাজনীতিবিদ হওয়া যায় বা মানুষের কাছে যাওয়া যায়। জননেতা সবাই হতে পারেন না। যারা দলের বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করেন, ওনারই জননেতা হন, যেটা সৌজিৎ দত্ত বা সমুদা আমাদের। তো আমি আজকের এই শ্রদ্ধাঞ্জলি বা স্মরণ সভায় আমি এটাও বলতে চাই, সমুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, মধ্যে মধ্যে কিছু ব্যক্তি বা লোক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেন, কিন্তু সমুদার নিজের চিন্তা ভাবনা ঠিক ছিলেন, বলতে আপত্তি নেই। উনি যখন রাজ্যের বাইরে যেতেন, ওনার যে ছোট সম্পত্তি ছিল কিছু, এটা আমার বাড়িতে রেখে যেতেন, ওনার বাড়িতে রাখতেন না, আমাকে দিয়ে যেতেন। আমার সঙ্গে অনেক সময় রাজনীতি করতে গেলে অন্যের পরামর্শ অনেক সময় রাগটা করতো আমার সঙ্গে, কিন্তু ওনার যে ছোট সম্পত্তিটা যখন বাইরে যেতেন, সবচেয়ে বেশি নিরাপদ মনে করতেন অলিকের কাছে, দীপকের কাছে।
এটা আমার সৌভাগ্য যে উনি আমাকে বিশ্বাস করতেন, এবং এই বিশ্বাসটাই আমি আগামী দিনে এই রামনগরের সমস্ত মানুষের কাজে লাগাবো। যে উনি আমাকে যে বিশ্বাস করতেন, যে দায়িত্ব ওনার অকাল পরে আমি দলের তরফ থেকে প্রথম দল আমাকে নির্বাচিত করেছে প্রতিনিধি হিসাবে, প্রার্থী হিসেবে, তারপরে এলাকার লোক আমাকে যথেষ্ট পরিমাণে আশীর্বাদ, যেটা রামনগরে একটা রেকর্ড। আমি মানুষ যে আমাকে বিশ্বাস রেখেছে, আমার প্রতি যে প্রত্যাশা আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার সরকারের সহযোগিতায় আপনাদেরকে নিয়ে সার্বিকভাবে রামনগরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আগে রামনগর ছিল সন্ত্রাসের জায়গা, খুনের জায়গা, রাজ্যের মানুষ রামনগর আসতে চাইতেন না। আর এখন 2018 সালের সরকার বিজেপি নেতৃত্ব হওয়ার পর রামনগরে কোনো রাজনৈতিক খুন হয়নি, কোনো দোকান বাড়ি পোড়ানো নেই, কোনো ব্যক্তিকে বাইরে থাকতে হয় না রাজ্যের বাইরে। আগে নির্বাচন মানে সন্ত্রাস, নির্বাচন মানে খুন। রামনগর এখন পর্যটনের জায়গা হয়ে যাচ্ছে। আমাদের এখানে ভারতবর্ষের দ্বিতীয় ল্যান্ডপোর্ট হচ্ছে এই আগরতলা, এটা এই রামনগর হওয়ার যাওয়ার পর এখানে একমাত্র ফ্ল্যাগ হোস্টিং ফ্ল্যাগ নামানো হয়। রাজ্যের এবং দেশের বিভিন্ন রাষ্ট্রনেতারা যখন আসে এবং আমাদের আত্মীয় পরিজনরা যারা আসে, তারা বর্ডার পরিদর্শনে আসে। এখন এই জায়গাটা কিন্তু আমরা চাইছি পর্যটনের জায়গা হিসেবে করা, মানুষ যাতে আসে, এখানে যার কর্মসংস্থান হয়। আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ বা সহযোগিতা আমি বলবো, আমাদের এই বর্ডার এলাকার যে মার্কেটটা, আমাদের 19 কোটি টাকার একটা প্রজেক্ট মুখ্যমন্ত্রী বরাবর আমি রেখেছিলাম, উনিও আশ্বস্ত করেছেন নগরায়ণ দপ্তর থেকে হয়তো আমরা স্যাংশন পেয়ে এই কাজটা করব। এখানে কিছু কর্মসংস্থান হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী 2 মাস পর পরে প্রায় সমস্ত বিধায়কদের দিয়ে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন। গত মাসেও একটা সভা হয়েছিল এই রামনগর বিধানসভার, আমি অনেকগুলি কাজের কথা ওনার বরাবর রেখেছিলাম। উনি হায়ার লেভেলে মিটিং হয়েছিল, সেখানে আমাদের এই প্রজেক্টগুলি উনি স্যাংশন দেওয়ার অনুমতি দিয়েছেন। এবং কার্যক্রম আমি বলবো আগামী 2 বছরের মধ্যে রামনগরে কোনো রাস্তা, কোনো ড্রেন, কোনো কাজ বাদ থাকবে না। আমাদের সরকার আছে, আমরা নগর পৌর নিগমও দায়িত্ব নিয়েও কাজ করছি। সার্বিকভাবে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে, শুধু একটু সময় দিতে হবে। এই কাজ আগে কোনোদিন হয়নি, মানুষের মনে আতঙ্ক একটা থাকে যে কাজ শেষ হবে কি না। এখানে অনেকের বাড়ির সামনে ড্রেন, রাস্তা করা হয়েছে, তাদের অভিজ্ঞতা বলছে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সময়ই এই বিষয়ে খুব আন্তরিক এবং গুরুত্ব দিয়ে সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়ে থাকেন। আমাকেও ডেকে পাঠিয়ে নির্দেশ দেন এবং বলেন এই কাজগুলি এই সময়ের মধ্যে করতে হবে। আগরতলা শহরকে আগামী 7-8 মাসের মধ্যে একটা জায়গা নিয়ে এসব, যে আগরতলা এখন 100টা স্মার্ট সিটির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন 2016 সালে, কিন্তু তখন বামফ্রন্ট থাকাতে রাজনৈতিক কারণে সে কাজগুলি করেনি। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠনের পর সার্বিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর এবং আমাদের পৌর নিগম, সরকার সবাই মিলে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা দেওয়ার জন্য, যানজটমুক্ত আগরতলা, সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, নতুন আগরতলা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা কাজ করছি। শুধু একটু সময় দিতে হবে। এত বড় কাজ সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমাদের শহরের উন্নয়নে চলছে। আমার আশা থাকবে রামনগরের সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে, সারা শহরের উন্নয়নের সঙ্গে রামনগরবাসীর যে প্রত্যাশা বা মৌলিক যে চাহিদা বা সমস্যা, সেগুলি আমরা অনুধাবন করে সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে বলতে আপত্তি নেই। মুখ্যমন্ত্রী অনেক সময় বলেন, আমাদের মুখ্যমন্ত্রী, আগে শুনতাম আমাদের রাজ্যে যে মাস্টার প্ল্যান, কোথাও কোনো প্ল্যান ছিল না, সন্ত্রাসের প্ল্যান ছিল কমিউনিস্টদের, মানুষকে উন্নয়নের দূর থেকে রাখা হতো। আর আমাদের রাজ্য সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী সরকার উন্নয়নের ছোঁয়া প্রত্যেকটি জায়গায় যাচ্ছে। আমাদের নতুনভাবে মাস্টার প্ল্যান মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার করেছেন। শহরকে নতুনভাবে বৃহত্তর আগরতলা করার চিন্তা করছেন, যাতে আগরতলা শহর সুন্দর থাকে, মানুষ যাতে আগরতলাকে সুন্দরভাবে প্রয়োজনে ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের পরিকল্পনা রচনা করে প্রতিটি কাজ এখন করা হচ্ছে। সেই কারণে সময় লাগবে, বড় কাজ হাতে হয়েছে। কাজে আমি আজকের এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন, যারা সুরজিৎ দত্ত বা সুন্দর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল, তারা এসছেন। দিনটা আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং গুরুত্ব সহকারে আমাদের মণ্ডলের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। গত 27 ডিসেম্বর ছিল ওনার দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। যেহেতু আমাদের রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ যিনি ছিলেন, সকলের প্রিয়, উনি একজন জননেতা, স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে
আমাদের রাজ্যে সরকার রাষ্ট্রীয় শোক 3 দিন ঘোষণা করা হয়েছিল ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং আমাদের দলীয়ভাবেও ভারতীয় জনতা পার্টিতে সমস্ত সাংগঠনিক কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। সেই কারণে নির্ধারিত 27 তারিখের প্রোগ্রামটা আমরা আজকে করতে যাচ্ছি, আমাদের করতে হয়েছে। তো সুরজিৎ দত্ত সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে বক্তৃতার মাধ্যমে অন্তত রামনগরবাসীর কাছে নতুন করে বলার কিছু নেই। যারা এখানে আছেন, যারা কাজ করেছেন, যারা সঙ্গ দিয়েছিলেন, তারা সুরজিৎ দত্ত বা সুনুদা সম্বন্ধে আমার থেকে অনেক বেশি জানে, যা সিনিয়ররা আছেন। তবে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য হচ্ছে, যারা নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম যারা এই রামনগরকে পরিচালনা করবে ভবিষ্যতে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে, এবং রাষ্ট্র গঠনে যারা কাজ করবে রাষ্ট্রের চিন্তায়, তাদেরকে আমাদের যারা নেতারা এই রাজ্যের জন্য কাজ করেছেন তাদের অবদানকে জনসমক্ষে তুলে ধরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে। সুরজিৎ দত্ত শুধু বলেছেন আমাদের মন্ডল সভাপতি যে একজন রামনগরের উনি নেতা ছিলেন না বা বিধায়ক ছিলেন না। ওনাকে আমি যখন ছোট, অনেক বয়সে অনেক কম, কিন্তু ওনার রাজনৈতিক উত্থানটা আমি দেখেছি। আজকে যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, এখন রাজ্যের পরিবেশ বা মহল অনেকটাই যে রাজনীতি করা, সমস্ত কাজ করার একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে। 2018 আগে এই জায়গাটা রাজ্যে ছিল না, বিশেষ করে রামনগর। আমি সুনুদাকে শ্রদ্ধা করি, সুনুদার কাজকে তুলে ধরি, এবং আমার রাজনৈতিক জীবনে কাজ করার ক্ষেত্রে সুনুদার পথটাকে বেছে নিয়েছি এই কারণে। সুনুদার পথটা ছিল অনেক কঠিন মানুষের সাথে কাজ করা, এখন যতটা সহজ আমাদের মানুষের জন্য কাজ করা। কমিউনিস্টের অত্যাচারে এই রামনগর বিধানসভায় এই জায়গায় আমরা এই কারণে প্রোগ্রামটা আমরা সিলেকশন করেছি, এই কারণে যে সুরজিৎ দত্তের কমিউনিস্টের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে ওনার ইতিহাসকে তুলে ধরার জন্য। জানা উচিত যে লিডার কী ধরনের উচিত, তখন এই এলাকার মানুষকে নির্যাতন থেকে রক্ষা করার জন্য সুরজিৎ দত্তের কী ভূমিকা ছিল। প্রতিমা দত্ত এবং তার পরিবার কোনো না কোনো কারণে যখন নিরাপত্তার অভাব বোধ করেছিলেন, উনি আমার সামনে ফোন করেছিলেন বৌদিকে যে আমি আছি মুখ্যমন্ত্রী হিসেবে, যখনই বলবেন 2 মিনিটের মধ্যে সমস্ত ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা কিচ্ছু নেই। কাজে এই রাজ্যে এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং এই রাজ্যের সরকার, যে নেতারাই যারা কাজ করেন তাদেরকে সম্মান করেন, তাদেরকে রক্ষা করা, পরিবারে রক্ষা করা আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা করতে পারে। এই এলাকার সমস্ত কর্মীরা সুরজিৎ দত্তের পরিবারের সঙ্গে আছে, ওনার সারা জীবন স্মরণ করবে এই বিশ্বাস রেখে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। रिगनाय नायथक रिगनाय रिगनाय हामजांग रंगनि बागै नायथक ते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिवो बेले रांक्लायबायनो मानथुगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिशा कानबरो मानथगो कताल जरानि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालेनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरां चंद्रहार वाखुम तया खारु जत मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फाजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानिया बखलाय मानाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा आगरतला नॉर्थ बानमालिपुर नियर यंग्स कॉर्नर क्लब वेस्ट त्रिपुरा मोबाइल नंबर 9862821223 tekisa kokdu number 87878315552 /82589191171 /8119938 548